প্রিয় দর্শক, সুস্থ শিশু সমৃদ্ধ আগামী আমাদের আজকের এই অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ম্যাক্স ফাউন্ডেশন দীর্ঘদিন ধরেই সারা বিশ্বের পাশাপাশি বাংলাদেশেও বাংলাদেশের নারী শিশু তাদের স্বাস্থ্য, বিশেষ করে শিশুদের খর্বাকৃতি প্রতিরোধ এবং নারীদের ক্ষমতায়ন নিয়ে নানা ধরনের কর্মসূচি বাস্তবায়নের মধ্য দিয়ে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই পর্বে আলোচনার বিষয়বস্তু নির্ধারণ করেছি উন্নত ও স্বাস্থ্যসম্মত বাংলাদেশ বিনির্মাণে ক্ষুদ্র উদ্যোক্তাদের ক্ষমতায়ন। আজ আমাদের মাঝে তিনজন অতিথি উপস্থিত আছেন। ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন, যা বাংলাদেশ সরকারের একটি এপেক্স বডি হিসেবে কাজ করে থাকে, সেই প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারপারসন জনাব মুশফিকুর রহমান। মাইক্রো ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্স অ্যান্ড সার্ভিসেস, যা বাংলাদেশ কেন বাংলাদেশের বাইরেও খুব সুপ্রতিষ্ঠিত মাইডাস, সেই প্রতিষ্ঠানের সম্মানিত চেয়ারপারসন পারভিন মাহমুদ এফসিএ। অ্যান্ড ফাইনালি co-director of Max Foundation, Marioline Wilmint, she is also with us. স্বাস্থ্যসেবাকে ত্বরান্বিত করবার জন্য কিভাবে স্থানীয় উদ্যোক্তারা ম্যাক্স ফাউন্ডেশনের সহায়তায় কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে, তার লক্ষ্য উদ্দেশ্য, কিভাবে এই সমস্ত ক্ষুদ্র উদ্যোক্তাদের ম্যাক্স ফাউন্ডেশন বাছাই করে থাকে এবং ভবিষ্যতে আসলে তাদেরকে ঘিরে কিভাবে তাদের কর্মকাণ্ড পরিচালিত হয়, তার উপরে আমরা একটা ছোট্ট তথ্যচিত্র দেখব, যেটি মূলত কথা বলেছেন ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশের দেশীয় পরিচালক ডক্টর তারিকুল ইসলাম। চলুন দেখা যাক স্ক্রিনে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আমরা দীর্ঘদিন ধরে কাজ করার অভিজ্ঞতা থেকে দেখেছি পয়ঃনিষ্কাশন, পানি সরবরাহ, পুষ্টি এবং পরিচ্ছন্নতা বিষয়ক যে সেবা এবং পণ্যগুলো আছে, এই কাজগুলো প্রকল্প শেষ হয়ে যাওয়ার পর সাধারণত এগুলো ধারাবাহিকতা থাকে না। তো আমরা ভেবে দেখলাম যে এখানে যদি উদ্যোক্তাদেরকে সংযুক্ত করা যায় তাহলে হচ্ছে যে এটা ধারাবাহিকতা বজায় থাকবে। কারণ উদ্যোক্তারা তাদের নিজেদের আয় উপার্জনের জন্য এই পানি সরবরাহ, তারপরে হচ্ছে পুষ্টিজাত পণ্য, পুষ্টিজাত সেবা, পরিচ্ছন্নতা বিষয়ক যে পণ্যগুলো আছে এবং এর সাথে যে তথ্যগুলো আছে, এগুলো তারা প্রতিনিয়ত মানুষের কাছে পৌঁছে দিতে থাকবে এবং মানুষের কাছে এই পণ্যগুলো বিক্রি করতে থাকবে। এই উন্নয়নের যে ফসল, সেটাকে যদি স্থায়িত্বশীল করতে হয়, সেটা যদি ধারাবাহিকতা বজায় রাখতে হয়, তাহলে এই উদ্যোক্তাদেরকে এই উন্নয়ন কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করা উচিত। সেই ভাবনা থেকেই ম্যাক্স ফাউন্ডেশন উদ্যোক্তাদেরকে এই শিশু স্বাস্থ্য, শিশুদের অপুষ্টিহীনতা বিষয়ক কাজের সাথে জড়িত করেছে। উদ্যোক্তা বাছাই করার ক্ষেত্রে তার আসলে ব্যবসায় আগ্রহ থাকতে হবে, তার লেখাপড়ার করার আছে কিনা, ধরেন মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পর্যায়ে লেখাপড়া আছে কিনা, যাতে তারা হচ্ছে অন্তত এই ব্যবসা সংক্রান্ত কাগজপত্র, তারপরে নিয়মকানুন, প্রশিক্ষণ, এসব বিষয় সংক্রান্ত তারা ধারণা থাকতে পারে। অধিকাংশ উদ্যোক্তাই নারী উদ্যোক্তা। এটার কারণ আমরা যেহেতু স্বাস্থ্য সংক্রান্ত পণ্য, ধরেন স্যানিটারি প্যাড, তারপরে হচ্ছে যে কন্ট্রাসেপটিভ প্রোডাক্ট, তারপরে মায়ের পুষ্টি সংক্রান্ত বিষয়, হাইজিন সংক্রান্ত বিষয় আলোচনা করে এগুলো বিক্রি করতে হয়। তো এগুলো বিক্রি করার জন্য নারী উদ্যোক্তাদের সাথে খুবই সাবলীলভাবে কথা বলতে চায় নারী ক্রেতারা। যেহেতু সাধারণ ব্যবসা ক্ষেত্রে তারা খুব একটা সুযোগ পায় না, সুতরাং আমরা মনে করি যে এখানে নারী উদ্যোক্তাদেরও একটা সুযোগ তৈরি করে দেওয়ার একটা ব্যবস্থা থাকে। তো এই সব ক্রাইটেরিয়ার মধ্য দিয়ে আমরা আসলে উদ্যোক্তা বাছাই করি। আমাদের এই উদ্যোক্তা যাদেরকে বাছাই করি তাদের দক্ষতা উন্নয়ন করতে হয়, সেজন্য তাদেরকে প্রশিক্ষণ দিই। সেই প্রশিক্ষণের মধ্যে দু ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকি আমরা। এক, ব্যবসায়িক দক্ষতা সম্পন্ন, যেমন তারা কোথায় গিয়ে এই ব্যবসা সংক্রান্ত পরামর্শ পাবে, কোথায় তারা ব্যবসার পুঁজি পাবে, তারপরে কিভাবে তাদের পণ্য বিপণন করতে হবে, তারপরে কিভাবে কাদের কাছে কোন ধরনের পণ্য পাওয়া যাবে, এইসব বিষয়ে এক ধরনের প্রশিক্ষণ দেই। পুষ্টি সংক্রান্ত, যেমন পুষ্টি জাতীয় খাদ্য, পুষ্টিকর
খাদ্যের জন্য বীজ সরবরাহ, এইসব বিষয়ের কথা বলি। এই বিষয়গুলো সম্পর্কে তাদের এক ধরনের প্রশিক্ষণ দেয়। বাচ্চাদের যে বৃদ্ধি ঠিকমতো হচ্ছে কি হচ্ছে না, যদি বাচ্চার বৃদ্ধি স্বাভাবিক হয় তার মানে তারা পুষ্টি পাচ্ছে, তারা নিরাপদ পানি পাচ্ছে, তারা সমস্ত স্বাস্থ্যসেবা পাচ্ছে। আমরা এই উদ্যোক্তাদের মাধ্যমে এই গ্রোথ মনিটরিংটা করে থাকি। গ্রামের যে মায়েদেরকে বিভিন্ন সেবা প্রতিষ্ঠানে ধরেন যেখানে স্বাস্থ্যসেবা দেওয়া হয় সেখানেও তারা নিয়ে যাওয়ার কাজ করে। বিনিময়ে হয়তো তারা কিছু সার্ভিস পায় বা সার্ভিস ফি পায়, কিন্তু তারা এই কাজগুলো করে। নিরাপদ পানি পান না করলে, পুষ্টিকর খাবার না খেলে, অথবা পরিচ্ছন্নতা বজায় না রাখলে বা পরিচ্ছন্ন বাড়িঘর দেওয়ার পেছনে কী ধরনের ক্ষতি হতে পারে সেখান থেকে, বা কোন ধরনের অসুখ বিসুখ হতে পারে, এবং সেই ক্ষতিগুলো হলে তাদের আরও কত খরচ বেড়ে যেতে পারে, এই বিষয়গুলো তাদেরকে এক ধরনের আলোচনা করে। তাদের দুটো কাজ হয়, এক তাদের এই জ্ঞানটা বৃদ্ধি পায়, আর হচ্ছে যে সেই ক্ষেত্রে এইসব পণ্যেরও এক ধরনের একটা ডিমান্ড বাড়ে, ফলে উদ্যোক্তাও তার বিক্রির একটা জায়গা তৈরি করে ফেলে। 20 বছর ধরে এই উদ্যোক্তার মাধ্যমে উন্নয়নের কাজ করছি, এবং এখন পর্যন্ত বরিশাল রিজিয়ন, খুলনা রিজিয়ন এবং রংপুর রিজিয়নে মোট প্রায় 900-এরও বেশি উদ্যোক্তাকে আমরা ধরে রাখতে পেরেছি। আমরা এভিডেন্ট করতে পেরেছি যে উদ্যোক্তাদের মাধ্যমে যদি উন্নয়ন কার্যক্রম করা যায়, বা উন্নয়ন কার্যক্রমে যদি এই ক্ষুদ্র নারী উদ্যোক্তাদেরকে সম্পৃক্ত করা যায়, তাহলে উন্নয়নটা স্থায়িত্বশীল হয়, টেকসই হয় এবং এটা চলমান থাকে। My first question is to Marie-Laine. So far we know you are the think tank of Max Foundation, and therefore the idea is you're one of the brainchild. So would you please explain about something regarding your thinking at the initial stage, why you are promoting this idea to the peoples, especially living in the rural area like Bangladesh? Yes. What Mr. Tariq was already mentioning is that we very much focus on fighting child stunting. And we do that in a very preventive way. So not by directly giving healthcare services, but by looking at the areas that prevent children from becoming ill. And those areas are clean water, are sanitation, nutritious food, but also maternal health care. And we do see that NGOs, but also governments together cannot provide sufficient services and address the big demand that is there to really provide services in water, sanitation, and nutrition and food. So we do believe that private sector has a role to play. And we also believe that private sector, government and civil society can really collaborate actually in enhancing access to these services. But our focus on entrepreneurs, let me go there, is also very much related to the fact that we are working in remote areas, and we see that specifically cottage, micro and small entrepreneurs have that outreach. They are there, they are part of the villagers, and by providing as a service, as a paid service, water or nutrition or hygiene products, it's not only serving their own income, but it's also serving the health of the community. So it ticks many boxes. And for that reason, we very much promote this role of entrepreneurship, and we really support them to expand and, blossom and be successful in this. And how we do that, I will get to that. ম্যাক্স ফাউন্ডেশন বিশেষ করে বাংলাদেশে ওয়াটার, স্যানিটেশন এবং হাইজিন এই বিষয় নিয়ে যে কাজ করছে, পরিষ্কার পরিচ্ছন্নতা, বিশেষ করে শিশু স্বাস্থ্য নিয়ে যে কাজ করছে, এবং একটি হেলদি ভিলেজ তৈরি করবার জন্য নানা ধরনের বিষয়বস্তু নিয়ে তারা যে কাজ করে থাকে, এগুলো নিশ্চিত করবার জন্য তিনি তার বক্তব্যের মধ্যে সরকার এবং বেসরকারি উদ্যোগ দুটোকে সম্পূরক করেই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কথার উপরে তার দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। এবার আমি আমাদের পারভিন আপাকে অনুরোধ করব। ম্যাক্স ফাউন্ডেশন একসঙ্গে আমরা দেখতে পেলাম যে স্বাস্থ্যসেবা, আবার এই স্বাস্থ্যসেবাটাকে নিশ্চিত করবার জন্য তারা স্বাস্থ্য উদ্যোক্তা তৈরির কিছু পদক্ষেপ তাদের কর্ম এলাকায় নিয়েছে। এ ব্যাপারে আপনি যদি আপনার প্রতিক্রিয়া, ইমিডিয়েট কি মনে হলো সেটা যদি একটু বলেন আমাদের দর্শকদের জন্য। ম্যাক্স ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই যে ওনারা স্বাস্থ্য সেবাটাকে প্রাধান্য দিয়ে উদ্যোক্তা সৃষ্টিতে
একটা মুখ্য ভূমিকা রাখছে, বিশেষ করে বাংলাদেশের প্রত্যন্ত দক্ষিণাঞ্চল এবং উত্তর পশ্চিমাঞ্চলের দিকে, যেখানে অর্থনৈতিকভাবেও কিছুটা কর্মকাণ্ড পিছিয়ে আছে। আর সেই জায়গায় নারীদেরকে, বিশেষ করে নারীদেরকে এগিয়ে নেওয়া, তাদের যে সক্ষমতা বৃদ্ধি করা উদ্যোক্তা হিসাবে, এবং তার সাথে সাথে একটা মানব মর্যাদায় প্রতিষ্ঠিত করা। তো নারী যখন ক্ষমতায়িত হবে একজন উদ্যোক্তা হিসেবে, তার অর্থনৈতিক উন্নয়ন হবে, তার পাশাপাশি যে পুষ্টির যে বিষয়টা, তার সন্তানদের যে শিক্ষা, স্বাস্থ্য, তারপর পরিষ্কার পরিচ্ছন্নতা, সব কিছু মিলে তাকে তার চিন্তা চেতনাটাকে উন্নত করা, এটা আগামী প্রজন্মের জন্য একটা সুস্থ সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য এটা একটা বড় ভূমিকা রাখছে বলে আমার মনে হয়। আপনার কাছ থেকে আমরা একটু সম্পূরক আরেকটা বিষয় জানতে চাই। একজন উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করাটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। তা আমরা যে সমাজ ব্যবস্থার উদ্যোক্তাদের কথা বলছি, তারা যদি নিজেকে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে চায়, কি ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে সেটা একটু প্রকাশ করবেন, এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় কি, সেই দিক নির্দেশনাটুকু আমরা আপনার কাছ থেকে জানতে চাইছি। উদ্যোক্তা হতে হলে তো প্রাথমিকভাবে কিন্তু একটা ঝুঁকি নেওয়ার তার সেই আত্মবিশ্বাস থাকতে হবে, এবং তার কিছুটা জ্ঞানও থাকতে হবে যে কিভাবে সে যে কর্মকাণ্ডটা চালাবে সেটা কিভাবে চালাবে। তারপর পুঁজির একটা ব্যাপার, যেটা কিন্তু প্রাথমিকভাবে সবসময় তাকে প্রথম পর্যায়ে এটাকে গুরুত্ব দিয়ে সেই ব্যবস্থাটাও করতে হবে। আর এখানে ম্যাক্স ফাউন্ডেশনের যে একটা ভূমিকা দেখছি, যে প্রাইভেট সেক্টরের সাথে যোগাযোগ করে দেওয়া, সেখানে একটা সাপ্লাই চেইনেরও তারা, আমি বলবো যে ইতিবাচক একটা ভূমিকা রাখার চেষ্টা করছেন। তো সব মিলিয়ে যে সার্বিকভাবে একজন উদ্যোক্তা সৃষ্টির জন্য তাকে প্রশিক্ষণও দিতে হবে, আর শুধু প্রাথমিকভাবে পুঁজি না, পরেও সেই পুনঃ অর্থায়নের ব্যবস্থাটাও থাকা উচিত সুস্থভাবে একটা ব্যবসা পরিচালনার জন্য সার্বিকভাবে, এবং সে যেন টেকসইভাবে টিকে থাকতে পারে, সেই জায়গাটাতে তাকে সাহায্য করতে হবে। এসএমই ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য কোনো স্টার্টিং আপ কোনো ধরনের প্রজেক্ট আপনারা ফান্ড করে থাকেন কিনা? এসএমই ফাউন্ডেশন বেসিক্যালি বাংলাদেশের একটা এপিক্স বডি। আমরা ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসা যারা আছে তাদের সব ধরনের সাহায্য সহযোগিতা করে থাকি, এবং আমরা বেসিক্যালি দারিদ্র্য বিমোচন দেশের, এবং কর্মসংস্থান সৃষ্টি, এবং সর্বোপরি আর্থিক উন্নয়ন, এই তিনটা বিষয় মাথায় রেখে আমরা কাজ করি। তো আপনি যেটা বললেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রাথমিকভাবে বেশিরভাগ ক্ষুদ্র উদ্যোক্তাদেরই একটা পুঁজির সমস্যা থাকে, এবং বাংলাদেশে এখন পর্যন্ত আমরা একটা বিষয় নিয়ে কাজ করছি, অ্যাক্সেস টু ফাইন্যান্স। ডেফিনেটলি ওটা আমাদের একটা প্রায়োরিটি, এবং সাথে উইমেন এম্পাওয়ারমেন্টও আমাদের একটা প্রায়োরিটি। তো ওইখানে কাজ করতে গিয়ে দেখা যায় যে সবার জন্য আমরা ওই অ্যাক্সেস টু ফাইন্যান্সটা, মানে আমাদের যে লিমিটেশন একটা আছে, বড় লিমিটেশন, সেটা হচ্ছে ওটা আমরা সবার জন্য এনশিওর করতে পারছি না, এবং এটা আসলে একটা বড় চ্যালেঞ্জ। আমরা চেষ্টা করছি, কিন্তু দেখা যায় যে আমাদের যা রিসোর্স আছে, বা আমাদের যা ডিস্ট্রিবিউশন রিচ আছে, আমাদের যা পার্টনার্স ব্যাংক আছে, সেটা দিয়ে আমরা যতটুক যাওয়া সম্ভব, আমি একটা ধারণা দিই, আমাদের সব মিলিয়ে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা বাংলাদেশে আছে 1,18,00,000 ব্যবসা আছে, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা। এটা হচ্ছে ফর্মাল চ্যানেল। এর বাইরে ইনফর্মাল চ্যানেল আছে, যারা ধরেন হয়তো যারা ডকুমেন্টেড না, বা যারা কোনো ট্রেড বডির মেম্বার না, এরকম আরও বেশ সিগনিফিক্যান্ট একটা নাম্বার আছে। ওই নাম্বারটা আমাদের কাছে যেহেতু কোনো ডেটা নেই, আমরা ওটা বলতে পারবো না। তো এই বিশাল একটা সংখ্যাকে, এবং এদের কন্ট্রিবিউশন হচ্ছে আমাদের ইকোনমিতে 30% মতো। তো এই বিশাল একটা সেগমেন্টকে পুঁজি সাপোর্ট করার জন্য যে পরিমাণ টাকা দরকার, সেটা হয়তো আমাদের এই মুহূর্তে এটার অপ্রতুলতা আছে, এবং আমরা ওটা আসলে পাচ্ছি না, টু বি ভেরি অনেস্ট উইথ ইউ। তো আমরা যেটা চেষ্টা করছি যে প্রান্তিক লেভেলে যাতে রিয়েল সেন্সে যারা ক্ষুদ্র উদ্যোক্তা বা মাঝারি উদ্যোক্তা, তাদের কাছে পৌঁছানো যায়, এবং আমরা আমাদের পার্টনার্স ব্যাংক আছে 21টা পার্টনার ব্যাংক, এবং আর্থিক এনবিএফআই যারা আছে, তাদের থ্রুতে আমরা এটা করে থাকি। আমরা নিজেরা ডাইরেক্ট ফাইন্যান্সিং করি না, আমাদের একটা রিভলভিং ফান্ড আছে, ওটা আমরা পার্টনার্স ব্যাংক আর এনবিএফআইদের থ্রুতে আমরা দেশের বিভিন্ন প্রান্তে দিয়ে থাকি।
সেক্ষেত্রে আমরা একটু প্রত্যাশা করতে পারি, বিশেষ করে বাংলাদেশ সরকারকে যেহেতু আপনার ব্যাংকের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টির ক্ষেত্রে একটা সরাসরি ভূমিকা অন্যদের মাধ্যমে হলেও আপনারা পালন করছেন, অবশ্যই এখানে প্রান্তিক জনগোষ্ঠীকে কিভাবে আমরা অনেক বেশি কানেক্ট করতে পারি সেটাকে যদি একটু পলিসিগত জায়গা থেকে প্রায়োরিটি দেওয়া হয় তাতে কিন্তু সরাসরি বেনিফিটেড হবে আমাদের। এটা আমাদের একটা প্রায়োরিটি এরিয়া। আমরা যেটা করি, আমরা উদ্যোক্তা সৃষ্টির জন্য অলরেডি কাজ করছি। তো উদ্যোক্তা সৃষ্টির জন্য আমরা যেটা করি যে বিভিন্ন কলেজ বা বিশ্ববিদ্যালয় ওইখানে আমরা একটা ওয়ার্কশপ করে থাকি যেটা খুব পপুলার, এসো উদ্যোক্তা হই। এসো উদ্যোক্তা। তো ওই এসো উদ্যোক্তা হইয়ের মাধ্যমে আমরা যেটা করি যে আমরা ওদেরকে ধরেন ব্যবসা সম্বন্ধে ধারণা দেওয়ার চেষ্টা করি এবং এক একটা সেগমেন্টের হয়তো এক এক দিকে ইন্টারেস্ট থাকে। কারো হয়তো হ্যান্ডিক্রাফটস নিয়ে আগ্রহ থাকে, কারো হয়তো খাবার বেকারি আইটেম বা ফুড প্রসেসিং, কারো হয়তো গয়না এগুলি নিয়ে আগ্রহ থাকে। তো আমরা বিভিন্ন ব্যাচে ভাগ করে ওদেরকে প্রাথমিকভাবে একটা ট্রেনিং প্রদান করি। এমনিতে আমরা যেমন আজকের টপিকের ক্ষেত্রে প্রায়োরিটি দিচ্ছি স্বাস্থ্যসেবা, জি, স্বাস্থ্য সার্ভিস রিলেটেড প্রোডাক্ট, এরকম কি কোনো কিছু আছে আপনাদের? অলরেডি আমরা যেটা করি সেটা হচ্ছে আমি যেটা বলছিলাম যে আমরা ওই ফুড প্রসেসিং নিয়ে কাজ করি এবং যারা ফুড প্রসেস করে বা বিভিন্ন বেকারি করে, বেকারির আইটেম করে বা ধরেন ফুড এক্সপোর্ট যারা করে, এদেরকে নিয়ে আমরা কাজ করছি এবং এদের এক্সপোর্টের জন্য একটা বড় প্রায়োরিটি হচ্ছে যে ওইখানে আপনার কিছু স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয়, কিছু কমপ্লায়েন্স স্ট্যান্ডার্ড মেনটেন করতে হয় এবং ওইখানে অটোমেটিক্যালি ওই সেফটির ব্যাপারটা আসে এবং ওইটা আমাদের অলরেডি কারিকুলামে আছে। মানে আমরা ওনাদেরকে ওইটার ব্যাপারে সচেতনতা তৈরি করার চেষ্টা করি। আর লোকালি যারা করে তাদেরকেও আমরা ফুড সেফটি একটা, আর একটা হচ্ছে বেসিক হেলথ অ্যান্ড হাইজিন, ওগুলির ব্যাপারে আমরা ট্রেনিংটা করি। তো ওইটা ট্রেনিংয়ের অলরেডি কারিকুলামের একটা পার্ট, ওটা আমরা কভার করছি। What do you think should be done to take forward that success? Especially we already talked about Max Foundation has shown in creating small entrepreneurship on a limited scale to protect health services in a broader scale. We are still we are very much limited with certain areas, but the issues is very important and it is very important for the country people. So what would be your thoughts, how you can elaborate that concept to the country level? Yeah. That part you might be address. Yes. Well, it's an interesting question because at the moment we are actually in the middle of a series of workshops with and about entrepreneurs, micro, cottage and small entrepreneurs. So we had workshops in the regions where we had dialogues with actually the entrepreneurs, like what are the issues that you face and that hinder you from further growth. So that is part of the need analysis that we do. So that is a very important part of the solution, that we know what are the needs, what are the challenges and what are the bottlenecks in order to further grow. A very important approach that we apply to really look at scale is a market system approach, where we look at who are the actors around these entrepreneurs, like my two neighbors, who are really servicing entrepreneurs. And we talk about technical training, we talk about finance, we talk about tax regulations, market information, everything that an entrepreneur needs to grow and to also be replicated by other entrepreneurs. So it's very important to know, does the need of the entrepreneur, is that met by the supply of the service providers? And where are the gaps if we look at rural areas? And how can we bridge those gaps? What is needed there? And one of the key things that, for example, came out of the workshops, and I think you mentioned it, I understood your point. No, I'm joking. I don't understand. But I got some words, is of course access to finance. Yes. But access to finance is a very complex issue. And it starts already with the fact that entrepreneurs themselves don't dare to go to the bank. And especially if you talk about small entrepreneurs, women who operate on their own, they don't dare to go to the bank because they need formal identification, they need paperwork, they need to go through All a hype kinds of bureaucracy. Rational documents needed. Yeah. That is, for example, something, but also attitudes, like how can you make them getting used to financial systems.
And that is where we come in, where we can create this comfort with dealing with financial instruments in order for them to get access to other financial institutes. But to also create a kind of graduation, because we have MFIs, we have, of course, NGOs, but how can women grow after having had a subsidy? And how can we de-risk the business of an entrepreneur with a subsidy? They don't run any risk. And then go to the next level of finance, like a bank, like an MFI, or maybe even an investor at a very late stage. So that collaboration, again, is very much needed. And the same, we can talk about technical skills. Remote areas, how far do existing services reach? So we might need to look at digital services, at innovative digital training. So we are exploring that at Max also. How can we do that? And how can we bridge the gap between SME institutes, incubators, accelerators in rural areas? Maybe we can bridge the gap by digital tools. So these explorations we make, and in that way we can slowly expand the outreach of services to many, many other entrepreneurs who are facing the same problems. Yeah. Thank you. যে জনপদের মানুষজন নিয়ে আমরা কথা বলছি তাদের অনেক ধরনের সীমাবদ্ধতা আছে, তাদের অনেক ধরনের অ্যাক্সেসিবিলিটির সংকট আছে, অনেক জায়গায় তারা প্রবেশ করতে পারে না, অনেক ধরনের সহায়তার সুযোগ তাদের কম, তাদের শিক্ষা দীক্ষার যে অবস্থান সেখান থেকে তারা সামাজিকভাবে কোনো দায় দায়িত্ব পালন করতে গেলে ন্যাশনাল আইডি থেকে শুরু করে সিস্টেমেটিক যে সমস্ত ডকুমেন্টস থাকা প্রয়োজন অনেক কিছু হয়তো তাদের কাছে নাই। এগুলো কিভাবে সংরক্ষণ করা যায়, এগুলোর মাধ্যমে তাদের কিভাবে ক্যাপাসিটি বিল্ড আপ করা যায়, সেগুলো তারা বিভিন্ন কর্মশালার মাধ্যমে খুঁজে দেখার চেষ্টা করছে, তাদের মতামত নিচ্ছে। এবং তিনি তার কথায় আবারও গুরুত্ব আরোপ করলেন যে এখানে সরকার এবং বেসরকারি উদ্যোগ কিভাবে তাদের পাশে দাঁড়ালে যাতে করে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে, সেই শক্তি সঞ্চয় করতে পারে, তার উপরে তিনি গুরুত্ব আরোপ করেছেন। আমরা যে বিষয় নিয়ে কথা বলছি, উদ্যোক্তা সৃষ্টি, শুধু উদ্যোক্তা সৃষ্টি না, তারা ক্ষমতায়িত হবে, তাদের নিজস্ব শক্তির মত্তার মধ্য দিয়ে তারা নিজের পায়ে দাঁড়াবে। তো এরকম একটি জায়গায় তারা কিভাবে বিভিন্ন ধরনের প্রণোদনা প্যাকেজ পেতে পারে বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে প্রাইভেট সেক্টর থেকে? আমরা যাদেরকে নিয়ে এখন কথা বলছি, আমার যেটা মনে হয় যে বাংলাদেশের তারা বটম অফ দ্য পিরামিডে এখনও কটেজ অ্যান্ড স্মল এন্টারপ্রাইজ লেভেলে এখনও তারা ইনফর্মাল সেক্টরে তারা আছে এবং তাদেরকে বেশ কিছুদিন হ্যান্ড হোল্ডিং করতে হবে, তাদেরকে যেইভাবে উদ্যোক্তা সৃষ্টির জন্য টেকসইভাবে টিকে থাকতে পারে। সিএসআর পার্টনারশিপের মাধ্যমে যদি করা যেতে পারে, প্রাইভেট এন্টারপ্রাইজরা যদি এগিয়ে আসে, যারা সাপ্লাই চেইনটা মেনটেন করবে, যে টেকসইভাবে এগিয়ে নিতে হলে মেথডটা কী হবে সেটা নিয়ে চিন্তা করা যেতে পারে। নতুন আমাদের কিছু ধ্যান ধারণা আছে সামাজিক ব্যবসা, সেই সামাজিক ব্যবসার আদলে, ইকুইটি পার্টিসিপেশনের আদলে এই এক্সপেরিমেন্টগুলি করে দেখা উচিত। আমার মনে হয় যে পাইলটিং করে যে টেকসইভাবে যে সবাইকে যে একইভাবে এগোতে পারবে তা না, যারা একটু এগিয়ে যাবে তাদেরকে হয়তো ট্রেড লাইসেন্স করে তাদেরকে প্রপারলি, যেটা এসএমই ফাউন্ডেশন কাজ করছে সেখানে হয়তো, কারণ আমাদের দেশে বিভিন্ন অ্যাক্টর আছে, এখন তাদেরকে কোঅর্ডিনেট করার একটা সুযোগ আছে। যদি কিছুটা এগিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু তারা যেন সেই জায়গায় অবস্থান করে এবং তারা যেন স্কেল আপ করতে পারে। সেখানে আমি বলবো যে সোশ্যাল ইনোভেশনসটা খুবই ইম্পর্টেন্ট। যেমন এখানে কিশোরীদেরকেও সুযোগ আছে, যেমন রিপ্রোডাক্টিভ হেলথের উপরে, হেলথ হাইজিনে যেখানে করছে, তারপর স্যানিটেশনের ব্যাপারে ওই এলাকা ভিত্তিক কিন্তু ডিমান্ড আছে কিছু জিনিসে, কাজেই সেটা সেভাবে হতে পারে। আর যারা যদি তার থেকেও বের হয়ে আসতে পারে, কিছু তো সবসময় এক্সেপশন থাকে, তারা হয়তো আরও এগিয়ে যাবে। তখন হয়তো যে তার পরের লেভেলটা আমি বলবো যে ব্যাংকিং সেক্টর বলেন বা এসএমই ফাউন্ডেশন আসতে পারে, ইভেন মাইডাসও আমি মনে করি যে ইনোভেশন স্টেজে একটা রোল প্লে করতে পারে। আমরা প্রত্যাশা করি যে মাইডাস এই জাতীয় কাজে সরাসরি এগিয়ে আসুক, আমাদের উদ্যোক্তারা এই ক্ষেত্রে একটু সহায়তার হাতটা পাক। বাংলাদেশের মানুষ সবাই স্বপ্ন দেখতে চায়, সবাই সেই স্বপ্নের সুফল বাস্তবায়ন সফলভাবে সম্পন্ন করতে চায়। আপনি সামগ্রিক অর্থে এতক্ষণ ধরে এই আলোচনার জায়গা থেকে যারা ক্ষুদ্র উদ্যোক্তা, বিশেষ করে স্বাস্থ্যসেবার মতো জায়গায়
নিজেদেরকে নিয়োগ করতে খুবই আগ্রহী, তাদের জন্য আপনার মূল্যবান মতামত এবং পরামর্শ আমরা শুনতে চাইছি। গ্রামে যারা আমরা যাদের কথা বলছি ওখানে ক্ষুদ্র উদ্যোক্তা নিজের উদ্যোগে তৈরি হচ্ছে, অনেক কষ্ট করে প্রান্তিক লেভেলের ওনারা হাঁস মুরগির ডিম বিক্রি করছে, হাঁস বিক্রি করছে, ছোট ছোট হাঁসের খামার করছে এবং হাঁস বিক্রি করছে। আমরা যেটা করতে পারবো, আমরা এই ধরনের উদ্যোক্তা যারা ধরেন এই ব্যবসায় আগ্রহী হবে তাদেরকে আমরা প্রথমে হয়তো প্রারম্ভিকভাবে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করতে পারবো, আর তারপরে হয়তো তাদের আরও কীভাবে ওই ব্যবসাটাকে আরও উন্নতি করা যায়, কীভাবে বাসায় গিয়ে ডেলিভারি আরও বেটার ওয়েতে করা যায়, বা ইভেন অনলাইন বেসড ব্যবসাও হয়তো আমরা চিন্তা করতে পারি। বেশিরভাগ গ্রামেই কিন্তু এখন ইন্টারনেট আছে। তো আপনি তার মানে ডিজিটাইজেশনের যে সুযোগটা সেটাকেও ওইটাও আসবে, অবশ্যই ওইটাও আসবে। বাংলাদেশে সব মিলিয়ে 1,18,00,000 ব্যবসা আছে ক্ষুদ্র মাঝারি মিলিয়ে। তো আমি স্বপ্ন দেখি যে আগামী 2, 3, 5 বছরের মধ্যে এই প্রত্যেকটা ব্যবসা অর্থনৈতিক সুফলটা পাবে এবং এই প্রত্যেকটা ব্যবসায় অ্যাটলিস্ট একটা করে এমপ্লয়মেন্ট ক্রিয়েশন হবে। তাতে আমাদের 1,18,00,000 লোক নতুন করে কর্মসংস্থান হবে এবং আমরা যে সমৃদ্ধ বাংলাদেশের কথা চিন্তা করছি যে এটা অটোমেটিক্যালি হবে, কারণ হচ্ছে কোনো বেকার থাকবে না দেশে। প্রত্যেকেই কিন্তু চায় তার নিজের পায়ে শক্তভাবে দাঁড়াতে, এবং সেই দাঁড়ানোর শুভ সূচনা সেটি কিন্তু শুরু হয় একজন ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার মাধ্যমেই। শুধু দর্শক, এতক্ষণ আমাদের সাথে ধৈর্য সহকারে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে খুব শিগগির আরেকটি পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন।